আসসালামু আলাইকুম। ব্রাইট হরাইজন্স প্রেজেন্টস আজকের স্মার্ট ইংলিশ বুস্টারে আমি মোহাম্মদ আব্দুস সামাদ আবারও আপনাদের সামনে হাজির হয়েছি নতুন ধরনের কিছু আইডিয়াস নিয়ে। আজকে আমাদের পাঠদানের বিষয়বস্তু হচ্ছে কুইক গ্রামার কুইজ উইথ অ্যান্সার্স, সেন্টেন্স কারেকশন, টেন্সেস ওভারভিউ, আইপিএস সিম্পলস অ্যান্ড প্র্যাকটিস, কিডস ভোকাবুলারি, জেনারেল ভোকাবুলারি। আমরা বিগত 2 ক্লাসে দেখেছি যে গ্রামারকে ব্যবহার করে কিভাবে ভাষাটাকে আয়ত্ত করা যায়। এখন ওই গ্রামারটার আরও বিস্তারিত রূপ আমরা জানবো এবং সে সাথে আমাদেরকে এটাও বুঝতে হবে যে স্পোকেন ইটস নট অল অ্যাবাউট গ্রামার। তো আমরা দেখি পরবর্তী স্লাইডে কি আছে। পরবর্তী স্লাইডে আমরা পাচ্ছি কুইক গ্রামার কুইজ উইথ অ্যান্সার্স। কেন আমার গ্রামার প্রয়োজন ভোকাবুলারি শেখার ক্ষেত্রে এবং অন্যান্য গ্রামাটিক্যাল আইটেমসগুলো আরও ডিপার লেভেলে জেনেই তবে কেবল আমি স্পোকেনে এক্সপার্ট হতে পারবো। না হলে কি হবে, আমার অনেক উইকনেসেস থেকে যাবে এবং বলার ক্ষেত্রে আমি কনফিডেন্স হারিয়ে ফেলবো যে আসলে আমার এটা কারেক্ট হলো কি না, অন্যের সামনে এটা কিভাবে দাঁড়ালো, মিনিংগুলো আমার জন্য এটা বাধার কারণ হয়ে দাঁড়াবে। আচ্ছা, এরপরে দেখি আবার সেন্টেন্স কারেকশন। অবশ্যই একটা বাক্যকে শুদ্ধ রূপে আমাকে দেখতে হবে, লিখতে হবে। সেই সাথে টেন্সেস ওভারভিউ, টেন্সকে বলা হয় দ্য হার্ট অফ সেন্টেন্স। টেন্স ছাড়া আমি স্ট্রাকচারটাই বুঝবো না, কিভাবে আমাকে অন্যের সামনে আমি অতীতের ঘটনা, বর্তমানের ঘটনা এবং ভবিষ্যতের ঘটনাকে উপস্থাপন করব। তো সেই ক্ষেত্রে অবশ্যই আমার টেন্সগুলো জানা চাই। তবে টেন্সগুলো এরকম করে না জানা চাই যে শুধু স্ট্রাকচারগুলো আমি মুখস্থ করলাম, আমি কোনো অ্যাপ্লিকেশন করলাম না। কারণ অ্যাপ্লিকেশন করার মধ্য দিয়ে স্ট্রাকচারগুলো আমি মাথায় গেঁথে রাখলে আমার জন্য প্র্যাকটিক্যাল লাইফে সেগুলো উপস্থাপন করা অনেক বেশি সহজ হবে। তাহলে আমরা চলে যাই, দেখি কি হয়েছে। আমি কিছু এক্সাম্পলস নিয়েছি। আমরা দেখছি যে দ্য ক্যাট ড্রিঙ্ক মিল্ক এভরিডে। তাহলে এখানে আমাকে আগে এই সেন্টেন্সটাকে কারেক্ট করতে হবে, সেন্টেন্সটা টেন্স অনুযায়ী, সাবজেক্ট ভার্ব অবজেক্ট অনুযায়ী। এখানে আমি দেখতেছি ক্যাট হলো একটা সাবজেক্ট, এখানে একটা বস্তুই আছে। তাহলে আমাকে সাবজেক্টের সাথে এরপরে আমাকে ভার্বটা নিয়ে কাজ করতে হবে। এরপরে আমাকে দেখতে হবে অবজেক্ট অনুযায়ী ভার্বের কনটেক্সট মিল আছে কিনা। তাহলে আমি দেখতেছি দ্য ক্যাট, আমরা সাবজেক্টের শুরুতেই আমরা যদি খেয়াল করি, আমরা একেবারেই শুরুর দিকে ক্লাসটাতে দেখেছিলাম আমরা সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বাই এস হবে। তাহলে এখানে কোনোভাবে এস বাই এস দেওয়া নাই, তাহলে আমাকে এখানে কারেক্ট করতে হলে কি এস বাই এস দিয়ে নিতে হবে। তারপরে দেখলাম আমরা কি বলছে, হি ডোন্ট লাইক টি। নো, ইটস অ্যান ইনকারেক্ট সেন্টেন্স। তো আমাকে দেখতে হবে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে কোনোভাবেই ডোন্ট বসে না, কিন্তু আমরা বলার ক্ষেত্রে অনেক সময় চলে আসে। সেক্ষেত্রে আমাকে এটাকে একটু কন্ট্রোল করে দেখতে হবে হি এর পরে ডাজ বসে, তাহলে আমাকে হি এর পরে ডাজন্ট ব্যবহার করতে হবে, নট ডোন্ট। এরপরে আমাকে কি করতে হবে, দেখবো আমি কি আই এম গোয়িং টু মার্কেট ইয়েস্টারডে। ইয়েস্টারডে এখানে অতীত সূচক একটা শব্দ দেওয়াই আছে, তো আমি কিভাবে বর্তমানকে অতীতের সাথে অ্যাটাচ করাবো। আমাকে অবশ্যই এখানে টেন্স চেঞ্জ করতে হবে যে আই ওয়াজ গোয়িং টু মার্কেট ইয়েস্টারডে। দে প্লে ফুটবল নাও, তাহলে বর্তমানে তারা ফুটবল খেলছে, এরকম একটা কন্টিনিউয়াস প্রসেস চলতেছে। সেখানে আমি শুধু প্রেজেন্ট করে রাখতে পারি না, আমাকে এখানে এরপরে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে। দে আর, এরপরে আর হয় যেহেতু দে প্লুরাল, এরপরে ভার্বে প্লুরাল হবে। তারপরে আমি প্লের সাথে কি আইএনজি যোগ করব, কারণ এখানে নাও বলে বর্তমানে চলমান একটা কাজকে বুঝিয়েছে। দে আর প্লেয়িং ফুটবল নাও। এরপরে উই ওয়াজ হ্যাপি টু সি ইউ। তাহলে এইখানে কোনোভাবে উইর পরে ওয়াজ হবে না, কারণ উই, আমরা একজন মিলে উই হই না, একের অধিকজন মিলে উই হই, আমরা হই। সেহেতু আমরা যেহেতু একের অধিকজন নিয়ে উই হই, সেহেতু আমাকে এরপরে দেখতে হবে যে সাবজেক্ট যেহেতু প্লুরাল হয়ে গেছে, ভার্বটাও কি আমাকে প্লুরাল করতে হবে, সেটা ওয়্যার হবে। ঠিক আছে, এইভাবে এই যে আমি সেন্টেন্সগুলোর যে ইনকারেক্টনেস বের করে কারেক্ট করতে পারলাম, এটা একমাত্র কিসের কারণে পারলাম, আমার সেন্টেন্স স্ট্রাকচারটা জানা আছে, সাবজেক্ট ভার্ব অবজেক্ট, সাবজেক্ট এখানে সিঙ্গুলার নাকি প্লুরাল সেটা জানা আছে, সেই অনুযায়ী ভার্বটা সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে সেটা আমি আইডেন্টিফাই করেছি। এরপরে আমি দেখেছি টেন্স অনুযায়ী এগুলোর কারেকশন প্লেসমেন্ট ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে আলহামদুলিল্লাহ, যদি ঠিক না থাকে তো আমাকে ইস্তেগফার পরে আবার ঠিক করে নিতে হবে। আচ্ছা, এর পরের স্লাইডে আমরা চলে যাই। পরের স্লাইডে আমরা দেখছি সেন্টেন্স কারেকশন।
সেন্টেন্স কারেকশন এজন্য আমাকে করতে হবে কারণ সেন্টেন্স মেক করতে গিয়ে আমাকে কয়েকটা শব্দ পরপর উপস্থাপন করতে হচ্ছে, এরপর আমার অর্থপূর্ণ একটা বাক্য তৈরি করার পরে আমাকে আবার রিচেক করতে হবে যে ওই অর্থপূর্ণ বাক্যটার শব্দগুলো সুন্দর করে উপস্থাপন করা হয়েছে কিনা এবং সেই অনুযায়ী কারেক্ট করা হয়েছে কিনা। আমরা দেখি সেন্টেন্স কারেকশন। যদি রং হয় তাহলে কারেক্ট কি সেটা আমাকে লিখতে হবে এবং সেটার এক্সপ্লেনও আমাকে জেনে নিতে হবে, কারণ আমি যত এক্সপ্লেন জানবো, ইনার স্ট্রাকচার নিয়ে আমি যত বেশি অ্যানালাইসিস করবো, আমার জন্য সেটা অনেক বেশি উপকারী হবে। যেমন শি ক্যান সিংস ওয়েল, না মডেলস ভার্বসের পরে কি কোনোভাবেই এস বাই এস ব্যবহার করতে পারবো না, কারণ আমি জানি শি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এরপরে এস বাই এস হবে, কিন্তু এইখানে এর সামনে মডেলস ভার্ব ক্যান চলে এসেছে, এই জন্য সিংস আর হবে না, সিংই থাকবে, যেটা আমরা এখানে দেখতে পাচ্ছি শি ক্যান সিং ওয়েল। এরপর হি গো টু স্কুল এভরিডে, নো আমি জানি হি এর পরে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার আর এর সাথে ভার্বের সাথে কি এস বাই এস যুক্ত হবে, এখানে আমরা দেখতে পাচ্ছি হি গোজ টু স্কুল এভরিডে। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের রুল এটা এখানে দেওয়া আছে, এস যুক্ত করতে হয়। দ্য ম্যান হুইচ লিভস নেক্সট ডোর ইজ এ ডক্টর, তাহলে দ্য ম্যান হুইচ হবে না, কারণ কি দ্য ম্যান কখনো বস্তুবাচক হয় না, এখানে রিলেটিভ প্রোনাউনটাকে আমাকে চেঞ্জ করতে হবে। দ্য ম্যান হু লিভস নেক্সট ডোর ইজ এ ডক্টর, রিলেটিভ প্রোনাউনের রিপ্লেসমেন্ট এখানে রং ছিল, আমাকে সেটাকে কারেক্ট করে নিতে হয়েছে। এরপরে দেখি আই হ্যাভ সিন হিম ইয়েস্টারডে, নো এখানে পাস্ট টেন্স আছে, এখানে কখনোই প্রেজেন্ট পারফেক্ট করা যাবে না, এখানে প্রেজেন্ট পারফেক্ট দেখা যাচ্ছে, প্রেজেন্ট পারফেক্টটা কি আমাকে পাস্ট ফর্মে নিয়ে যেতে হবে, যেহেতু ইয়েস্টারডে আছে, যেমন আই স হিম ইয়েস্টারডে। দে হ্যাজ ফিনিশড দেয়ার ওয়ার্ক, দে হ্যাজ হয় না, হ্যাজ সিঙ্গুলার ফর্মেটে হয় শি অথবা হি এর পরে অথবা ইট এর পরে, কিন্তু আমরা দেখতেছি দে এর পরে হ্যাজ এখানে দেওয়া আছে, তার মানে এখানে রংলি রিপ্লেস করা হয়েছে, আমাকে এখানে কারেক্ট করতে হবে যে দে হ্যাভ ফিনিশড দেয়ার ওয়ার্ক। এখানে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, সাবজেক্ট এবং ভার্বের এগ্রিমেন্টটা এটাই হইলো যে সাবজেক্টের সাথে ভার্বের একটা চুক্তি থাকে, এই চুক্তি লঙ্ঘন করা যায় না, আমি চাইলেও চেঞ্জ করে দিতে পারবো না, আমাকে ব্যাপারগুলো কারেক্টলি দেখতে হবে। এরপরে আমি চলে যাই, দেখি কি আছে। এই যে আমি কুইজ গ্রামার, কুইক কুইজ গ্রামার, তারপর সেন্টেন্স কারেকশন, এগুলো দেখালাম, এগুলো দেখানোর পেছনে উদ্দেশ্যই ছিল এগুলোর প্রয়োজনীয়তা কি, কেন আমি এগুলো করবো এবং এগুলো করতে গেলে আমার কি কি লাগতে পারে, যেহেতু কি কি লাগবে সেহেতু আমাকে খেয়াল করতে হবে। আমি যদি আমার প্রয়োজনটা আগে না বুঝি যে এটা কেন দরকার, আমার এটার ব্যবহারটা কি এবং সেটা কিভাবে শিখব, তাহলে দেখা যাবে শুধু শেখাই হচ্ছে আর জেনে যাওয়াই হচ্ছে, কিন্তু ওইটার প্রয়োজন অনুযায়ী ব্যবহার করার সুযোগ কমে যাচ্ছে। আমরা দেখি এরপরে কি আছে। টেন্সেস ওভারভিউ, টেন্স কি, টেন্স হচ্ছে কালের একটা প্রবাহমানতা বোঝায়। কালকে আমরা বিভিন্নভাবে উপস্থাপন করি, তিন ভাগে ভাগ করি, অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল। অতীতকাল, বর্তমানকাল, ভবিষ্যৎকাল, এক্ষেত্রে আমরা দেখি কিছু উদাহরণ দেওয়া আছে, উদাহরণগুলো থেকেই আমরা এই স্ট্রাকচারটাকে বুঝে নেব। যেমন প্রেজেন্ট সিম্পল অথবা প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা দেখতেছি আই ইট রাইস, এখানে সাবজেক্ট, তারপর হলো ভার্ব, তারপর অবজেক্ট আছে, ভার্বটা ফাইনাইট ভার্ব, এতটুকু সিম্পলিভাবে প্রেজেন্ট করা আছে এবং বর্তমানকালের সাধারণ ঘটমান কোনো কাজকে বোঝালে এটা ব্যবহৃত হয়। এরপর দেখছি আই এম ইটিং রাইস, প্রেজেন্ট কন্টিনিউয়াস, কেন, কারণ চলমান একটা ঘটনাকে আমি যখন বর্ণনা করতে যাব তখন দেখব যে সাবজেক্টের সাথে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, এরপরে অক্সিলারি ভার্ব নিয়ে আসতে হবে, এরপরে কি করতে হবে, মেইন ভার্বের সাথে আমাকে আইএনজি যোগ করতে হবে, যেহেতু চলমান একটা কাজ চলতেছে। তারপরে যেটা করতে হবে সেটা হলো চলমান কাজের অবজেক্টটাকে কি বসিয়ে দিলেই কনটেক্সট অনুযায়ী কাজ সম্পন্ন হয়ে যাবে। তো আমরা এটাই দেখতেছি যে সাবজেক্ট আছে, সাবজেক্টের পরে এই যে মেইন ভার্ব ইট ছিল, মেইন ভার্ব ইট ছিল, ইটের সাথে আমি আইএনজি যোগ করেছি, এরপর অবজেক্ট আমি রেখেছি। এরপরে দেখি কি আছে, এরপরে সেন্টেন্সটাতে আমরা পাচ্ছি যে আই হ্যাভ ইটেন রাইস, যে কাজটা হয়ে গেছে কিন্তু তার ফলাফল এখনো বাকি আছে, এরকম অর্থে আমাকে
পারফেক্ট টেন্স লিখতে হবে। পারফেক্ট টেন্সের স্ট্রাকচারই হচ্ছে হ্যাভ প্লাস V3 হবে। ইট সেন্টেন্সটার V3 হচ্ছে ইটেন। তাহলে আমি দেখছি যে আই হ্যাভ ইটেন রাইস, তাহলে এটা হলো প্রেজেন্ট পারফেক্ট টেন্স। সাবজেক্ট স্ট্রাকচার যদি আমি লিখি সাবজেক্ট প্লাস হ্যাভ অথবা হ্যাজ প্লাস V3 প্লাস এক্সটেনশন। এরপরে আমি চলে যাই ঘটমান, মানে সাম্প্রতিক সময়ে ঘটমান সময়ে চলমান একটা কাজ যেটা হয়ে গেছে, কিন্তু এটা একটা নির্দিষ্ট সময় ধরে, কয়েকটা সময় ধরে, কয়েকটা ঘন্টা ধরে বা কয়েকটা দিন ধরে হয়েছে, সেরকম অর্থে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স হয়। এখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সটা থেকে আমাকে চেনার ক্ষেত্রে সহজ একটা উপায় হলো ডিউরেশন থাকবে, পয়েন্ট অফ টাইম থাকবে অথবা ডিউরেশন থাকবে। পয়েন্ট অফ টাইম বলতে এক্স্যাক্ট পয়েন্ট অফ টাইম, মানে ওই সময় শুরুর সূচিটা বোঝাবে, আর ডিউরেশন অফ টাইম বলতে নির্দিষ্ট সময়কালের একটা বিস্তৃতি বোঝাবে। তাহলে আমি দেখতেছি যে আই হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 আওয়ার্স, 2 ঘন্টা ধরে আমি খাবার খেয়ে যাচ্ছি। তাহলে এটা কি একটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, কারণ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচার হলো হ্যাভ অথবা হ্যাজ প্লাস বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর এক্সটেনশন। এই গেল টেন্সেস ওভারভিউ। তার টেন্সের ক্ষেত্রে আমাকে আরও সতর্কতার সাথে জানতে হবে যে আমি টেন্সের প্রেজেন্ট 4টা জানলাম, এবং 4টার যত উদাহরণ এগুলো দিয়ে আমি শত শত উদাহরণ তৈরি করতে পারবো। সেই উদাহরণগুলো থেকে আমি স্ট্রাকচার বের করবো। যেমন আমি কিন্তু শুরুতে চাইলে লিখতে পারতাম যে সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে প্রেজেন্ট ইনডিফিনিট হয়, তারপরে হলো বাংলাতে এই হইলে এইটা হয়, অত কিছু মাথায় থাকবে না। আমাকে কি করতে হবে যে সেন্টেন্স থেকে স্ট্রাকচার বের করতে হবে। সেন্টেন্সটা যখন আমি বুঝে ফেলবো তখন স্ট্রাকচার আমার মাথায় অটোমেটিক চলে আসবে এবং স্ট্রাকচার আমি করে ফেলতে পারবো। আচ্ছা, এরপরে আমি দেখি কি আছে। আমরা তো প্রেজেন্ট টেন্সটা নিয়ে কাজ করলাম, পাস্ট টেন্সে আমরা চলে যাই, কারণ বর্তমানে অতীতের ঘটনা নিয়েই আমরা বর্তমানে এসেছি, আবার বর্তমানকে নিয়ে আমরা ভবিষ্যতের দিকে যাব। তো দেখি আমাদের পরের স্লাইডে কি আছে। পরের স্লাইডে দেওয়া আছে পাস্ট টেন্স। যেমন একই ব্যাপার, খুবই সিম্পলিভাবে ওই টেন্সগুলোকে আমি পরিবর্তন করেছি। সাবজেক্ট ভার্ব অবজেক্ট স্ট্রাকচার একই আছে, শুধুমাত্র ভার্বটা পরিবর্তন হয়ে গেছে। আই এট রাইস সিম্পল পাস্ট, কারণ কি এটা হবে সাবজেক্ট প্লাস V2 প্লাস অবজেক্ট। এখন ভার্বের ফর্মটা নিয়ে আমাদেরকে আরও বেশি বিস্তারিত জানতে হবে, কারণ হলো আমরা ফার্স্ট অফ স্পিচ দেখেছিলাম, সেখানে ভার্ব অন্যতম মেইন একটা এলিমেন্ট হিসেবে কাজ করেছে, আর ভার্বকে বলা হয় দ্য হার্ট অফ এ সেন্টেন্স। আমাকে ভার্বের ফরম্যাটগুলো জানতে হবে। আমরা যখন বিস্তারিতভাবে আরও উপরের দিকে গ্রামারগুলো আলোচনা করতে যাব এবং স্পোকেনটাও দেখতে যাব, তখন আমরা ইনশাআল্লাহ ভার্বটাকে নিয়ে অ্যানালাইসিস করব। তাহলে এখানে সাবজেক্ট আছে, V2 আছে এবং অবজেক্ট আছে। এরপর আছে আই ওয়াজ ইটিং রাইস পাস্ট কন্টিনিউয়াস, অতীতে চলমান ছিল একটা কাজকে পাস্ট কন্টিনিউয়াস বলা হয়। যেমন এরপরে অক্সিলারি ভার্ব এসেছে, তারপর মেইন ভার্বের সাথে আইএনজি যুক্ত হয়েছে এবং এক্সটেনশন হয়েছে। যেমন সাবজেক্ট প্লাস অক্সিলারি ভার্ব পাস্ট টেন্সই হবে, কারণ যেহেতু আমি পাস্ট নিয়ে কথা বলছি, পাস্ট রিলেটেড যে অক্সিলারি ভার্বগুলো আছে সাবজেক্ট ওয়াইজ, যেমন আয়ের পরে ওয়াজ হয়, যদি দে হইতো তাহলে ওয়ার হইতো। এরপর হচ্ছে মেইন ভার্বের সাথে আইএনজি যোগ, তারপর হচ্ছে এক্সটেনশন। তারপরে দেখি আমার কি আছে। এরপরে আছে হইল অতীতে চলমান, অতীতে একটা ঘটনা ঘটেছিল কিন্তু তাৎক্ষণিকভাবে সেই সময়ে ফলাফলটা আসেনি বা দেওয়া হয়নি, এরকম অর্থে পাস্ট পারফেক্ট হয়। যেমন পাস্ট পারফেক্ট স্ট্রাকচার হচ্ছে আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। তাহলে আই হ্যাডটা হচ্ছে পাস্ট পারফেক্ট টেন্সেরই মেইন একটা স্ট্রাকচার। হ্যাড এর পরে V3 হবে, ইটের V3 ইটেন, তাহলে আই হ্যাড ইটেন রাইস বিফোর হি কেম। তাহলে সাবজেক্ট প্লাস হ্যাড অবলিক had plus V3 plus extension। এরপর দেখতেছি অতীতে চলমান আর একটা নির্দিষ্ট সময় ধরে হচ্ছিল একটা কাজ, সেটাকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স।
স্ট্রাকচার একই রকম হ্যাড থাকছে, তারপর বিনটা নিয়ে আসতে হচ্ছে, কারণ এই বিনটা এসেছে বি ভার্বের V3 থেকে। বি ভার্বের V3 হচ্ছে বিন। তারপরে হইলো মেইন ভার্বের সাথে আইএনজি যোগ করা হচ্ছে, তারপর একটা ডিউরেশন অফ টাইম দেওয়া আছে, এটাকে বলা হচ্ছে পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আমরা অতীতের কালগুলো নিয়েও কথা বলে ফেললাম, পাস্ট টেন্স। এখন আমরা চলে যাই ভবিষ্যতের ব্যাপারগুলো নিয়ে। ফিউচার টেন্স। ফিউচার টেন্স শুধুমাত্র পরিবর্তন একটাই হচ্ছে, আমরা উইল অথবা শ্যাল অ্যাড করব, বাকি ব্যাপারগুলো খুবই সিম্পল। আমরা দেখতে পাচ্ছি ফিউচার সিম্পলের ক্ষেত্রে আই উইল ইট রাইস, স্ট্রাকচারই হবে সাবজেক্ট প্লাস উইল প্লাস V1 প্লাস এক্সটেনশন। তাহলে আই উইলের পরে ইটের কোনো চেঞ্জ হয় না, মানে মেন ভার্বের কোনো চেঞ্জ হবে না। তাহলে আই উইল ইট রাইস, এরপর হচ্ছে আই উইল বি ইটিং রাইস। কারণ কি, আমি করতে থাকবো, করতে থাকা অর্থে উইল বি হচ্ছে, তাহলে সাবজেক্ট প্লাস উইল বি অবলিক শ্যাল বিও ব্যবহার করা যায়। আমরা এখানে উইল বি ব্যবহার করেছি স্ট্যান্ডার্ড ইংলিশ হিসেবে, প্লাস মেইন ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন। এরপর হচ্ছে আই উইল হ্যাভ ইটেন রাইস বাই 8 PM। তাহলে হ্যাভ ইটেন রাইস, উইলের পর হ্যাভ আসবে, হ্যাভ বিন আসবে, সরি উইলের পর আসবে হ্যাভ, এরপর আসবে হলো হ্যাভের পর আমরা জানি V3 হবে, যেমন এখানে ইটেন V3 ইটেন। তাহলে এটা হয়ে যাচ্ছে ফিউচার পারফেক্ট টেন্স, আই উইল হ্যাভ ইটেন রাইস বাই 8 PM। এরপর কি আছে আমরা দেখতেছি, ভবিষ্যতে চলমান থাকবে এরকম একটা কাজ, যেমন আই উইল হ্যাভ বিন ইটিং রাইস ফর 2 hours বাই 8 PM, ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে আমি করতে থাকবো, আই উইল হ্যাভ এর পর V3 আসবে, তারপর ভার্বের সাথে আইএনজি যোগ হবে, একটা ডিউরেশন থাকবে, সেটাকে বলা হবে ফিউচার পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। সাবজেক্ট প্লাস উইল হ্যাভ বিন প্লাস ভার্বের সাথে আইএনজি যোগ প্লাস ডিউরেশন অফ টাইম প্লাস এক্সটেনশন। এই গেল আমাদের টেন্স বোঝা, টেন্সের ধারণা নেওয়া এবং টেন্সের প্রয়োজনীয়তা উপলব্ধি করা। যখন আমরা টেন্সগুলোকে আয়ত্ত করে ফেলবো, স্ট্রাকচার আমরা মুখস্থ না করে বরং সেন্টেন্স থেকে স্ট্রাকচার রিভিল করতে পারবো এবং সেই অনুযায়ী প্র্যাকটিস করতে পারবো। শত শত প্র্যাকটিস করার মধ্য দিয়ে আমরা আমাদেরকে স্কিল ডেভেলপ করতে পারবো। তাহলে টেন্স রিলেটেড যেই ধারণাগুলো আমি আবার একটু রিপিট করছি, আমরা কুইক গ্রামার কুইজ উইথ অ্যান্সার্স দেখলাম, এরপর দেখলাম সেন্টেন্স কারেকশনস, এরপরে টেন্সেস ওভারভিউ দেখলাম। এগুলো কেন দেখা হয়েছে? এগুলো এজন্যই দেখা হয়েছে যাতে করে আমি একটা সেন্টেন্স তৈরি করতে গিয়ে বেসিক যেই ব্যাপারগুলো না জানলেই না, বেসিক যেই স্ট্রাকচারগুলো আমাকে আয়ত্ত করতে হবে, রপ্ত করতে হবে, যেগুলোতে আমি হাজার হাজার লাখ লাখ সেন্টেন্স মেক করে অন্যের সামনে উপস্থাপন করতে পারবো, সেক্ষেত্রে আমাকে কারেক্ট হতে হবে, সেন্টেন্স অনুযায়ী হতে হবে এবং স্ট্রাকচারটা আমাকে সেন্টেন্স থেকে বের করতে হবে, নট নেসেসারি যে আমি স্ট্রাকচারটা জেনে তারপর সেন্টেন্স মেক করব। তাহলে এই জন্য আমাদের এতটুক যা ছিল আয়োজন ততটুকু সম্পূর্ণ। ইনশাল্লাহ আবার দেখা হচ্ছে পরবর্তীতে।